স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিসের সাথে আছি তাহিয়া রুবাইয়া তপলা। দর্শক, আজ আমরা আলোচনা করব ইমিগ্রেশন নিয়ে। গুরুত্ব পাবে EB-1 এর মাধ্যমে আমেরিকায় স্থায়ী হওয়ার প্রক্রিয়া। সাথে আছেন, অনলাইনে যুক্ত আছেন অ্যাটর্নি আহসান হাবিব। আহসান হাবিব, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। শুভেচ্ছা জানাচ্ছি টিভিএন 24 দর্শকদেরকে এবং আপনাকে ধন্যবাদ। জি দর্শক, আপনারাও চাইলে কিন্তু যুক্ত হতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, টেলিফোন করতে পারেন। টিভিএন 24 আমাদের ফেসবুক পেজ, সেখানে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও আপনি যুক্ত হতে পারেন, যে কোনো মতামত জানাতে পারেন এবং ইমিগ্রেশন সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটিও করতে পারেন। আমার সাথে স্টুডিওতে অনলাইনে যুক্ত অ্যাটর্নি আপনার প্রশ্নের উত্তর দেবেন। আমরা আলোচনা শুরু করব। আহসান হাবিব, EB-1 এর মাধ্যমে আমেরিকায় স্থায়ী হবেন কিভাবে, এই বিষয়টি নিয়ে কথা বলবো। EB-1A ভিসার জন্য আসলে যোগ্যতা কিভাবে নির্ধারণ হয়, শর্তগুলো কি কি, অর্থাৎ মোটা দাগে বলতে গেলে কারা এটি অ্যাপ্লাই করতে পারবেন? জি, ধন্যবাদ প্রশ্নের জন্য। যে আপনারা জানেন যে রিসেন্টলি আনস্কিলড ইমিগ্রেশনের উপর একটা ক্র্যাকডাউন হচ্ছে। যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল ডিবেট গুলো খেয়াল করেন বা ভাইস প্রেসিডেন্সিয়াল ডিবেট গুলো, এখানে কিন্তু দুই পার্টি, ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টি, দুই পার্টি কিন্তু আনস্কিলড ইমিগ্রেশন যারা আছে তাদেরকে ডিসকারেজ করছে এবং তারা স্কিলড লোকজনকে এখানে ইমিগ্রেট করা যায় এ ব্যাপারে তাদের আলোকপাত করছে। এরকম একটি স্কিল ক্যাটাগরি হচ্ছে EB-1A, এলিয়েন্স অফ এক্সট্রাঅর্ডিনারি অ্যাবিলিটি। তো এই ক্যাটাগরিটার স্পেশালিটিটা হচ্ছে যে কোনো ব্যক্তি যে এই ক্রাইটেরিয়ার জন্য উপযুক্ত নিজেই নিজের জন্য গ্রিন কার্ড অ্যাপ্লাই করতে পারবে। জানেন যে জেনারেলি এমপ্লয়মেন্ট বেসড ক্যাটাগরির জন্য একজন স্পন্সর বা একটা কোম্পানি দরকার হয়, কিন্তু EB-1 হচ্ছে এমন একটা ক্যাটাগরি যেখানে কোনো স্পন্সর বা কোনো কোম্পানি বা কোনো এমপ্লয়ারের দরকার নেই। যদি কোনো ব্যক্তি উপযুক্ত হয় এবং কন্ডিশন গুলো ফুলফিল করে, সে নিজে নিজের জন্য গ্রিন কার্ড ফাইল করতে পারে। এবং এই আবেদনটি কিন্তু সে যুক্তরাষ্ট্রে আসতে হবে এমন কোনো কথা নেই, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে কিন্তু সে আবেদনটি করতে পারে। যেমনটি বলছিলাম, যেটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি অ্যাবিলিটি মিনস যারা বিজ্ঞান, কলা, শিক্ষা, ব্যবসা অথবা অ্যাথলেটিক্সে জাতীয় অথবা আন্তর্জাতিক পর্যায়ের মানে খ্যাতি অর্জন করেন, তারাই কিন্তু এইসব কোয়ালিটিতে বা এই ক্যাটাগরিতে পড়বেন। বিশেষ করে জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত অভিনেতা, অভিনেত্রী, গায়ক, নর্তকী, পারফর্মার অথবা প্রফেসর বা গবেষণা যারা করেন, বা ডক্টর, ডেন্টিস্ট, নার্স, এটা যে কোনো ক্যাটাগরি এটা হতে পারে। অবশ্যই তাকে মোটা তাকে 3টা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। প্রথমত হচ্ছে এখানে তার যে এবিলিটি আছে সেই এবিলিটি জাতীয় অথবা আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত হতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে তাকে ইচ্ছা পোষণ করতে হবে যে এই তার যে স্কিলটি আছে এই স্কিলটি সে যুক্তরাষ্ট্রে এসে কন্টিনিউ করবে। এবং তৃতীয়ত হচ্ছে যে তার এই স্কিলটি, এই পেশাটি, তার এই স্বীকৃতিটি যুক্তরাষ্ট্রের ইকোনমিতে ভূমিকা রাখবে। এই হচ্ছে মোটামুটি 3টা ক্রাইটেরিয়া। তার মধ্যে এক্সটার্নাল এবিলিটিকে আবার 10টা ক্রাইটেরিয়া দিয়ে ফুলফিল করতে হয়। 10টার মধ্যে যে কোনো 3টা যদি কেউ ফুলফিল করতে পারে অ্যাটলিস্ট, তাহলে সে কোয়ালিফাই করবে। এক্সাম্পল, যদি কারো জাতীয় অথবা আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের প্রাইজ অথবা অ্যাওয়ার্ড গুলো থাকে, তাহলে কিন্তু সে একটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারবে। অথবা যদি জাতীয় অথবা আন্তর্জাতিক পর্যায়ে কোনো সংঘ বা কোনো সমিতি বা কোনো ধরনের অ্যাসোসিয়েশনের সে মেম্বার হয়, তাহলে কিন্তু একটা ক্রাইটেরিয়া সে ফুলফিল করতে পারবে। অথবা কোনো একটা সুনির্দিষ্ট বিষয়ের উপর তার যদি কোনো গবেষণা থাকে, তার কোনো ধরনের পাবলিকেশন থাকে, তাহলে কিন্তু আরেকটা ক্রাইটেরিয়া সে ফুলফিল করবে। এছাড়া যদি যে বিষয়ে তার দক্ষতা, সেই বিষয়ে সে একজন জাজ হিসেবে কাজ করে থাকেন, সেক্ষেত্রে তো একটা যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। এছাড়া যদি কোনো অরিজিনাল কন্ট্রিবিউশন থাকে, আপনারা জানেন যে অনেক সময় স্বাস্থ্য খাতে বা শিক্ষা খাতে বা অ্যাথলেটিক খাতে অনেক সময় তার
মূল বা অরিজিনাল একটা কন্ট্রিবিউশন থাকতে পারে, এটাকে তারা বিবেচনায় নিয়ে থাকে। অথবা কোনো একটা নিউজ পেপার আর্টিকেল বা কোনো একটা গবেষণার জার্নালে একটা একটা লেখা ছাপা হলো বা একটা আর্টিকেল ছাপা হলো, এটাকে কিন্তু তারা একটা যোগ্যতা হিসেবে বিবেচনা করে। অথবা কেউ কেউ কোনো একটা আর্কিটেকচার প্রজেক্ট বা কোনো একটা আর্টিস্টিক প্রজেক্ট সে এক্সিবিট করার জন্য বিভিন্ন দেশে গিয়ে একটা এক্সিবিশন করে অথবা একটা কনফারেন্স বা একটা কনভেনশন করে, এটাও কিন্তু এক ধরনের ক্রাইটেরিয়া। জি এবং যদি যে ব্যক্তি এই পারফরমেন্সটা করেন তার যদি কোনো রেপুটেশন গেইন হয়, জাতীয় অথবা আন্তর্জাতিক পর্যায়ে একটা সুনাম, যেমন এখন সোশ্যাল মিডিয়ার যুগে আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে কেউ হয় ভালোভাবে ভাইরাল হয় কোনো একটা ভালো কাজের মাধ্যমে, এটাও কিন্তু একটা রেপুটেশন হিসেবে গণ্য হতে পারে। এছাড়া তার সুনির্দিষ্ট ক্ষেত্রে যদি সে অনেক ভালো ফেলারি কমেন্ট করে, সেক্ষেত্রে কিন্তু একটা ক্রাইটেরিয়া। আরেকটা জিনিস হচ্ছে তার যে কোনো পাবলিকেশন বা তার কোনো ফিল্ম বা তার কোনো নাটক বা তার কোনো একটা অথবা রেকর্ড ক্যাসেট বা তার কোনো একটা গান বা একটা পারফরমেন্স, সেটা অনেক কমার্শিয়ালি সাকসেসফুল হলো, এটাও কিন্তু একটা ক্রাইটেরিয়া। এছাড়া অন্য যে কোনো ক্রাইটেরিয়া, এগুলো কম্বিনেশন গুলো দিয়ে কিন্তু এটা ফুলফিল করা যাবে। এই 10টার মধ্যে যে কোনো 3টা যদি কেউ কোয়ালিফাই করে, তাহলে কিন্তু সে EB1 এর জন্য এলিজিবল হবে। এবং এটা বিশেষ করে EB1 এর জন্য আপনার কোনো লেবার সার্টিফিকেশন অ্যাপ্লাই করার দরকার নেই, আর সরাসরি I-140 পিটিশন এবং গ্রিন কার্ড আবেদন করে এবং ওয়ার্ক পারমিট আবেদন করতে হবে। যুক্তরাষ্ট্রের ভিতর থেকে করা যেতে পারে অথবা যুক্তরাষ্ট্রের বাইরে থেকে এটা করা যেতে পারে। জি আমরা আরো বিস্তারিত জানবো, তবে তার আগে কয়েকজন দর্শক এরই মধ্যে যুক্ত হয়ে গেছেন। দর্শকদের প্রশ্নগুলো নিয়ে আসতে চাই। দর্শক প্রথমে টেলিফোন নিব, কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি আমার দুইটা কোয়েশ্চন প্লিজ, যদি একটু কাইন্ডলি আনসার দেন। আমার ফার্স্ট কোয়েশ্চন হলো, আমার ওয়ার্ক পারমিট রিনিউ করার প্রায় অলরেডি 16 মাস হয়ে গেছে, এখনো কোনো খবর নাই, এবং আমার নতুন কাজে জয়েন করতে একটা পুরানো ওয়ার্ক পারমিট এবং সুইচিট দিয়েছিলাম, ওরা এটা অ্যাকসেপ্ট করতেছে না। এটার জন্য আমি কি করতে পারি? আর সেকেন্ড কোয়েশ্চনটা হলো, আমার একটা কাজিনের ক্যান্সেলেশন রিমুভালের ডেটটা ছিল ওর গত সপ্তাহে, হঠাৎ করে এটা চেঞ্জ করে 2026 নিয়ে গেছে। এখন ওরা আবার মোশন করছে এটা ডেট আগানোর জন্য, এখন জজের ক্যালেন্ডারের উপর নির্ভর করে। কিন্তু এটা কি কতদিন সময় লাগে বা এটা কি আগানো যায় কিনা একটু যদি একটু বলতেন। থ্যাংক ইউ। জি নিশ্চয়ই। আহসান হাবিব। ধন্যবাদ আপনার প্রশ্নের। প্রথম প্রশ্নটি ছিল যে ওনার ওয়ার্ক পারমিট উনি রিনিউ করেছেন, রিনিউর জন্য আবেদন করেছেন, কিন্তু এখনো রিনিউড ওয়ার্ক পারমিট এখন হাতে আসেনি। আর যদি এটা অ্যাসাইলাম ক্যাটাগরি হয় বা ক্যান্সেলেশন রিনিউয়াল ক্যাটাগরি হয়, তাহলে জেনারেলি আগের ওয়ার্ক পারমিটটি 540 দিনের জন্য ভ্যালিড থাকবে। দ্যাট মিন্স যেদিন থেকে এটা অ্যাপ্লাই করেছেন ওই রিসিট ডেট থেকে আগের ওয়ার্ক পারমিটটি প্রসপেক্টিভলি 540 ডেজ ভ্যালিড থাকবে। তো সেই ক্ষেত্রে যদি কোনো এমপ্লয়ার সেটাকে অ্যাকসেপ্ট না করে, সেক্ষেত্রে আপনি আপনার অ্যাটর্নির কাছ থেকে একটা লেটার নেবেন, অপিনিয়ন লেটার নেবেন বা একটা এক্সপার্ট লেটার নেবেন, যে ইউএসসিএস এর যে রেগুলেশনস আছে, রেগুলেশনস অনুযায়ী যে আপনি যে রিসিট নোটিশটি আছে, সেই রিসিট নোটিশটি এবং এক্সপায়ার্ড ওয়ার্ক পারমিট দুইটা আপনার ওয়ার্ক পারমিট কন্টিনিউশনের বা আপনার কাজের ভ্যালিডিটি কন্টিনিউশনের এভিডেন্স হিসেবে কাজ করে। এক্ষেত্রে আপনি আপনার অ্যাটর্নির কাছ থেকে বা একজন ইমিগ্রেশন যারা প্র্যাকটিস করেন তাদের কাছ থেকে একটা অপিনিয়ন লেটার বা একটা লিগ্যাল লেটার আপনি নিয়ে নেবেন, সেক্ষেত্রে আপনার এমপ্লয়ার এটা অ্যাকসেপ্ট করতে বাধ্য। জি সেকেন্ড যে প্রশ্নটা ছিল যে ক্যান্সেলেশন অফ রিমুভাল, ওনাদের ডেট পিছনে চলে গেছে 2026-এ। ক্যান্সেলেশন অফ রিমুভালের ক্ষেত্রে যদি আপনি মোশন করেন, এটা বলা হয় যে মোশন টু অ্যাডভান্স ইন্ডিভিজুয়াল হিয়ারিং, যেমন আপনার যদি কোনো সিরিয়াস হার্ডশিপ থাকে, আপনার জানেন যে ক্যান্সেলেশন অফ রিমুভালটা হচ্ছে মূলত ইউএস সিটিজেন স্পাউস অথবা বিভিন্ন কোয়ালিফাইং রিলেটিভদের হার্ডশিপ। এক্ষেত্রে যদি হার্ডশিপের কোনো এভিডেন্স থাকে, যেমন অনেক মেডিকেল বিল অথবা অনেক লোন অথবা কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম অথবা মেডিকেল হার্ডশিপ অথবা লিগ্যাল কোনো প্রবলেম, এইসব ক্ষেত্রে কিন্তু অনেক এভিডেন্স একসাথে ফাইল করলে মোশন টু অ্যাডভান্স খুব দ্রুত পেয়ে যাওয়ার কথা। জেনারেলি উইদিন 90 ডেজ এটা ডেট স্কেডিউল হওয়ার কথা। ধন্যবাদ। জি আরো একজন দর্শক রয়েছেন। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। If you're wondering,
should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপনাকে আর আপনাদের সবাইকে। আমার একটা প্রশ্ন হলো 2013-তে আমি অ্যাপ্লাই করেছিলাম F4 এ আমার ভাই বোনদের জন্য। এটা রিসিভ লেটার আছে কিন্তু এখনো অ্যাপ্রুভাল হয়নি। এর জন্য আমি কি করতে পারি বা এটা নিয়ে কিছু করতে পারবে কিনা? 2014 উনি অ্যাপ্লাই করেছিলেন? ভাই বোনের জন্য 2013-এ। 13 এ। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তো F4 ক্যাটাগরি হচ্ছে যে ব্রাদার্স এন্ড সিস্টার্স অফ ইউএস সিটিজেন। I-130 অ্যাপ্লাই করার পরে জেনারেলি উইদিন 2-3 বছরের মধ্যেই I-130 অ্যাপ্রুভ হয়ে যাওয়ার কথা। আপনি যেহেতু এখনো রিসিট লেটার ছাড়া কোনো লেটার পাননি, ওনার উচিত হবে ইমিডিয়েটলি USCIS এর সাথে যোগাযোগ করা, বা ইউনাইটেড স্টেটস সিটিজেন ইমিগ্রেশন সার্ভিস সেন্টার যেটা আছে এদের সাথে যোগাযোগ করা। এটা কন্ট্যাক্ট নাম্বার আছে, এটা গুগল করলে পাওয়া যাবে, USCIS কন্ট্যাক্ট নাম্বার। কন্ট্যাক্ট নাম্বারে আপনি কল দিয়ে একজন কাস্টমার সার্ভিস এজেন্টের সাথে কথা বলবেন। এখানে রিসিট নাম্বারটা আপনি দিবেন, যে রিসিট আছে সেই রিসিট নাম্বার, পিটিশনার বর্তমান ঠিকানা, পিটিশনার ডেট অফ বার্থ, বেনিফিশিয়ারির নাম, এইসব ইনফরমেশন দিলেই তারা এই I-130 পিটিশনটির বর্তমান কি অবস্থা সে ব্যাপারে অবহিত করবে। অনেক সময় যেটা হয় যে কোনো একটা লেটার হয়তো মিসিং হতে পারে, সেক্ষেত্রে হয়তো বা অ্যাপ্লিকেশনটি ডিনাই হয়ে যেতে পারে, বা অ্যাপ্লিকেশনটি তারা সেক্ষেত্রে অনেক সময় ডিনাই করে দিতে পারে। তারা রিকোয়েস্ট করে এভিডেন্স পাঠায়, সেটার অ্যান্সার দিতে হয়। উচিত হবে ইমিডিয়েটলি USCIS এর সাথে কল করে যোগাযোগ করা, অথবা যদি আপনার কোনো অনলাইন অ্যাকাউন্ট থাকে, অনলাইন অ্যাকাউন্ট থেকে কিন্তু USCIS কে সরাসরি ইমেল পাঠানো যায় বা মেসেজ পাঠানো যায়। আপনি যে কোনো একটা ওয়ে অবলম্বন করে আপনি USCIS এর সাথে ইমিডিয়েটলি যোগাযোগ করুন। জি নিশ্চয়ই। আরো একজন দর্শকের টেলিফোন নিব। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। দর্শক শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। জি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম এমরান চৌধুরী। আমি চাচ্ছি যে আমার ভাই আমেরিকাতে, আমি অ্যাপ্লাই করছিলাম ভাইয়ের জন্য ক্যাটাগরিতে। সে ব্রিটিশ সিটিজেন, তার এন্টার ফ্যামিলি। 2013-এ অ্যাপ্লাই করছিলাম এবং তাদের অ্যাপ্রুভড আসছে 2021-এ। আমি জানি এখন বিদেশি এবং বাংলাদেশি কি F4 ভিসা সেম, এই জানতে চাচ্ছিলাম। জি, আহসান হাবিব। জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। জি, F4 ক্যাটাগরিটি মূলত সব দেশের জন্য সেম, শুধুমাত্র 3টা দেশ আছে বা 4টা দেশ আছে যারা ডিফারেন্ট, যেমন চায়না, ইন্ডিয়া, মেক্সিকো এবং ফিলিপিন্স। 4টা দেশের জন্য কাট অফ ডেট বা প্রায়োরিটি ডেট গুলো ডিফারেন্ট কনসিডার করা হয়। ছাড়া বাকি যে দেশগুলো আছে সব দেশগুলোকে কি কাতারে কনসিডারেশন করে। এবং F4 ক্যাটাগরির জন্য এখন ফাইনাল অ্যাকশন ডেট হচ্ছে August 1, 2007। দ্যাট মিনস যারা 2007-এর আগস্টের 1 তারিখে বা তার আগে I-130 ফাইল করেছিল তাদেরকে এখন ভিসা দেওয়া হচ্ছে। বাংলাদেশে হোক আর ব্রিটিশ সিটিজেন হোক, যে দেশে হোক না কেন, সবার জন্যই এই ভিসা ক্যাটাগরি বা এই ভিসা বুলেটিনটি সমানভাবে কার্যকর। ধন্যবাদ। জি, আরো একজন দর্শকের টেলিফোন নিব। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো। জি, আচ্ছা, আমি একটু ধন্যবাদ জানাচ্ছি যে আপনাকে, আপনার উপস্থাপনাটা অনেক সুন্দর, আপনি অনেক কম সময় কিল করে খুব ভালোভাবে জিনিসটা করেন, এটার জন্য আপনাকে ধন্যবাদ দেওয়া। অসংখ্য ধন্যবাদ। সেকেন্ড হলো ওই যে আমাদের বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন এক্সিকিউটিভ অর্ডার যে এটা রেজাল্টটা 10 তারিখ আসার কথা, ওটার ব্যাপারে যদি একটু বলতেন, এটার ফিউচারটা কি হতে পারে যদি একটু কাইন্ডলি বলেন। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি কোনো সুন্দর উপস্থাপনা করেন। থ্যাংক ইউ সো মাচ। নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ। আহসান হাবিব। জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যে আপনারা জানেন যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যে এক্সিকিউটিভ অর্ডারের মধ্যে প্যারোল ইন প্লেস মিন্স যারা এখানে ইলিগালি এসেছিলেন, সে যাদের ইউএস সিটিজেন স্পাউস আছে এবং যারা কমপক্ষে 10 বছর ধরে এই দেশে আছেন কন্টিনিউয়াসলি, তারা প্যারোল ইন প্লেসের জন্য আবেদন করতে পারছেন।
এই আবেদনটি কিন্তু এখনো ওপেন আছে। দ্যাট মিনস তারা কিন্তু চাইলে এখনো 131 অ্যাপ অনলাইনে ফাইল করতে পারেন, নিজে অথবা কোনো অ্যাটর্নির মাধ্যমে। দ্বিতীয়ত কোয়েশ্চনটি হচ্ছে যে এটা নিয়ে একটা ফেডারেল কোর্টে মামলা হয়েছিল টেক্সাসে, সেই কেসটি এখনো পেন্ডিং আছে এবং ফেডারেল কোর্ট থেকে ফিফথ সার্কিট কোর্টে সেটা মানে একটা মোশন করা হয়। ফিফথ সার্কিট কোর্ট আবার এটাকে ফেডারেল কোর্টের কাছে ফেরত দিয়ে দেয়। মিনস ফেডারেল কোর্টে যে ডেডলাইন গুলো ছিল সেই ডেডলাইন গুলো বহাল আছে এবং নভেম্বর 7, 2024 পরে একটা ফাইনাল ডিসিশন আসবে ইউএসসিএস কি I-131 অ্যাপ পিটিশন গুলো এডজুডিকেট করতে পারবে কিনা, মানে এগুলো গ্রান্ট করতে পারবে কিনা। তো ফাইলিং কিন্তু এখনো বহাল আছে। দ্যাট মিনস যে কেউ চাইলে এখনো পর্যন্ত নভেম্বর 7 পর্যন্ত কিন্তু ফাইল করতে পারবে। তো ইউএসসিএস এগুলোর উপর ডিসিশন দিতে পারবে কিনা বা গ্রান্ট করতে পারবে কিনা এর ব্যাপারে ফাইনাল ডিসিশন হবে নভেম্বর 7, 2024। দ্যাট মিনস ইলেকশনের কাছাকাছি সময়ে। এটা এখন এই মুহূর্তে টেক্সাসে একটা ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে পেন্ডিং আছে। জি, ধন্যবাদ। জি, জাহাঙ্গীর আলম সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে যুক্ত হয়ে তিনিও আসলে একই ধরনেরই প্রশ্ন করেছিলেন। আমার মনে হয় দুজন দর্শকই তাদের প্রশ্নের জায়গায় অনেকাংশ স্পষ্ট হয়েছেন। অসংখ্য ধন্যবাদ। আমরা সোশ্যাল মিডিয়ার প্রশ্ন নিব, অনেকগুলো প্রশ্ন জমে আছে, তবে তার আগে আরো একটি টেলিফোন নিয়ে আসতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাবেরা সুলতানা জামাইকা থেকে বলছি। আমি আসলে আমার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করেছিলাম 2011-এ। অ্যাপ্রুভাল হয়েছিল 13-এ। তো এটা কতদিন লাগতে পারে, এটা একটা। আর আমার যে ভাই, আমার একটাই ভাই, আমার আম্মা আমার এখানে থাকে। তো এখন ভাইটা ট্যুরিস্ট ভিসা নিয়ে আসতে যাচ্ছে অথবা স্টুডেন্ট ভিসা নিয়ে এখানে আসতে যাচ্ছে। আসলে পরে কি ও পরে ধরেন আমার স্ট্যাটাসটাতে যেতে পারবে, সেটার জন্য আমি জানতে চাচ্ছিলাম। জি, নিশ্চয়ই। আহসান হবে। ওকে ওকে, থ্যাংক ইউ। জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যে আপনাদের যে ভাই বোনের যে ক্যাটাগরি হচ্ছে F4 ক্যাটাগরি, এটা এখনো ফাইনাল অ্যাকশন ডেট হচ্ছে আগস্ট 1, 2007। দ্যাট মিনস 2007 এর আগস্টের 1 তারিখ বা তার আগে ফাইল করেছিলেন তাদেরকে এখন ইউএস এম্বাসি ভিসা ইস্যু করছে। তো ওনার প্রায়োরিটি ডেট হচ্ছে 2011। দ্যাট মিনস হয়তো ওনাকে আরো 3-4 বছর ওয়েট করতে হবে ভিসার প্রায়োরিটি ডেট কারেন্ট হইতে হলে। যেহেতু ওনারা এখানে স্টুডেন্ট ভিসা বা টুরিস্ট ভিসায় আসতে চান, এটা কোনো আইনগত কোনো বাধা নেই, ওনারা আসতে পারেন। এবং এসে যদি ওনারা এখানে একটা লিগ্যাল স্ট্যাটাস মেনটেন করেন, যেমন স্টুডেন্ট ভিসা মেনটেন করেন, সেক্ষেত্রে যখন তাদের প্রায়োরিটি ডেটটি কারেন্ট হবে, যখন তারা 2011 মানুষকে ভিসা দিবে, তখন উনি এখানে বসেই গ্রিন কার্ডের আবেদন করতে পারবেন। এটাকে বলা হয় যে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস। তাকে অবশ্যই একটা লিগ্যাল স্ট্যাটাস এখানে মেনটেন করতে হবে। লিগ্যাল স্ট্যাটাস মেনটেন না করেন সেক্ষেত্রে কিন্তু আবার ওইবার করে আবার বাংলাদেশ থেকে গিয়ে ভিসা নিয়ে আসতে হবে বা সংশ্লিষ্ট দেশ থেকে ভিসা নিয়ে আসতে হবে। ধন্যবাদ। অর্থাৎ দুইটি লিগ্যাল প্রসেস একসাথে চলতে পারে। জি, একটা হচ্ছে ইমিগ্রেন্ট আর একটা হচ্ছে নন ইমিগ্রেন্ট। জি, নন ইমিগ্রেন্ট স্ট্যাটাসটা অবশ্যই মেনটেন করতে হবে এখানে। ধন্যবাদ। আমাদের সঙ্গে শাফিন রহমান আছেন ফেসবুকে। তিনি বলছেন ইউএসসিআইএস এর অ্যাকাউন্ট আইডি এবং পাসওয়ার্ড রিকভারি করা যাবে কিনা। জি, অফকোর্স ইউএসসিএস এ কাস্টমার সার্ভিস নাম্বার আপনার কল দিতে হবে। কল দিয়ে আপনার কিছু ইনফরমেশন চাইবে, যেমন হয়তো আপনার নাম, ডেট অফ বার্থ এবং কিছু সিকিউরিটি কোয়েশ্চেন যেগুলো আপনাকে আগে অ্যান্সার দিতে হয়েছিল, সেগুলো যদি আপনি যথাযথভাবে অ্যান্সার দিতে পারেন, আর সেক্ষেত্রে আপনার আইডিটি আবার রিকভার্ড হয়ে যাবে। বাট আপনাকে অবশ্যই তাদেরকে কল দিয়ে তাদের সাথে সরাসরি কথা বলতে হবে। জি, শাহাদাত হোসেন তিনি একটি কমেন্ট করেছেন, এটির অর্থ অনেকটা এমন দাঁড়ায় যে তিনি হচ্ছেন ইউএস সিটিজেন। তিনি তার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছেন এই বছর মে 23 NVCDQ। এখন তিনি ইন্টারভিউ ডেট কবে পেতে পারেন? মে 2024 এ ওনার ডকুমেন্ট কোয়ালিফাইড হয়েছে। জেনারেলি ইউএস সিটিজেনের স্পাউসদের ক্ষেত্রে ডকুমেন্ট কোয়ালিফাইড হওয়ার 2 থেকে 3 মাসের মধ্যেই ভিসা ইন্টারভিউ ডেট হয়ে যায়। যেমন বাংলাদেশে তো রিসেন্টলি কিছু পলিটিক্যাল ইনস্টেবিলিটি ছিল, এক্ষেত্রে আমরা 2-3 মাস পিছিয়ে গিয়েছি। আমার হয় যে আগামী 2-3 মাসের মধ্যে ওনার ইন্টারভিউ ডেট স্কেজুল হওয়ার কথা। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আরো একটি টেলিফোন নিব। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন।
হ্যালো, আসসালামু আলাইকুম আপু। আমি একটু আগে একটা কোশ্চেন করেছিলাম। আমি জামাইকা থেকে সাবিরা সুলতানা আবারও কোশ্চেন করছি। জি, নিশ্চয়ই। আমার কোশ্চেন হচ্ছে, আমার শাশুড়ির জন্য গত অগাস্টে আমরা অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু এখন পর্যন্ত কোনো অ্যাপ্রুভাল পাইনি। সেজন্য একে জানতে চাচ্ছিলাম যেটা কেন কতদিন পর্যন্ত সময় লাগতে পারে? হ্যাঁ, মানে হ্যাঁ, আমার হাজবেন্ড সিটিজেন, উনি একবার এসে গেছিলেন 12তে, আর আর আসতে চাইনি, 1 বছর থেকে আর আসতে চাইনি। তো এখন আবার আসতে চাচ্ছে, সেজন্য আর কি, মানে গত বছর অগাস্টে আমরা অ্যাপ্লাই করেছিলাম, অ্যাপ্রুভালও আসেনি, জাস্ট রিসিভ লেটার একটা কপি এসেছিল। সেজন্য জানতে চাচ্ছি যে এটা আর কতদিন লাগতে পারে। জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তো I-130 যে পিটিশনটি আছে, সেই পিটিশনটির এখন এভারেজ অ্যাপ্রুভাল হতে প্রায় 11 থেকে 12 মাস সময় লাগে, প্রায় 1 বছরের মতো সময় লাগে। যেহেতু উনি 2023 আগস্টে করেছেন, এখনো পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি। আমার মনে হয় যে এটা প্রসেসিং ডেটটা একটু বেশি হয়ে গিয়েছে। ওনার উচিত হবে ইমিডিয়েটলি ইউএসসিস এর সাথে যোগাযোগ করা, বিশেষ করে যে সার্ভিস সেন্টার সেটা পেন্ডিং আছে, সার্ভিস সেন্টারে উনি একটা ইনকোয়ারি পাঠাতে পারেন, অথবা লোকাল ফিল্ড অফিসে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করা যায়, করে আপনি তাদের সাথে কথা বলতে পারেন, অথবা সরাসরি ইউএসসিএস এর কাস্টমার সার্ভিস নাম্বার আছে, সেখানে কল দিয়েও আপনি ব্যাপারে যোগাযোগ করতে পারেন। জেনারেলি যদি এভিডেন্স যথেষ্ট সাফিসিয়েন্ট হয়, সেক্ষেত্রে তারা এগুলো দ্রুত অ্যাপ্রুভ করে দেয়। আর যদি এভিডেন্স বা কোনো অ্যাপ্লিকেশনে কোনো ভুল থাকে বা ইনকমপ্লিট ইনফরমেশন থাকে, সেক্ষেত্রে প্রসেসিং টাইমটা একটু বেশি হয়। আমার পরামর্শ হচ্ছে আপনি ইমিডিয়েটলি ইউএসএস এর সাথে যোগাযোগ করেন যে তারা কেন ডিলে করতেছে, কারণ ইট ইজ মোর দেন 1 ইয়ার। এট দ্য সেম টাইম আপনি লোকাল ফিল্ড অফিস বা 26 ফেডারেল প্লাজায় আপনি এটা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। জি, ধন্যবাদ। কিন্তু ওনার শাশুড়ি যে আগে এসে 1 বছর থেকে গিয়েছেন এবং রিঅ্যাপ্লাই করেছেন, সেটার কোনো প্রভাব পড়বে কিনা? 1 বছর উনি কি ভিসা থেকে গিয়েছেন, মানে উনি কি গ্রিন কার্ড হোল্ডার ছিলেন এখানে অলরেডি? সেটি উনি উল্লেখ করেননি, কিন্তু আমরা ধারণা করতে পারি 1 বছর যেহেতু ছিলেন। ওকে, সেক্ষেত্রে ওনার আগে গ্রিন কার্ড ছিল, উনি এটা অ্যাবান্ডন করেছেন, এখন আবার অ্যাপ্লাই করেছেন। এটা কোনো ইস্যু হওয়ার কথা না, কারণ যেহেতু এটা কোনো নিউমেরিক লিমিট নেই, যে কেউ যারা গ্রিন কার্ডের জন্য এলিজিবল তাদের জন্য আবেদন করা যেতে পারে, কোনো ইস্যু হওয়ার কথা না। জি, আরো একজন দর্শক রয়েছেন। দর্শক কে আছেন, সাথে নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি বাফলো থেকে বলছি। আমি আমার F4 ক্যাটাগরির অ্যাপ্লিকেশন 2007 জুলাইয়ের 25 জুলাইয়ের অ্যাপ্লাই ছিল, কিন্তু আমি ইমেল পাইলাম ওয়েটিং এর জন্য আপনার জুন মাসের 26 তারিখ, কিন্তু তারপর থেকে আর কোনো ইমেল পাইলাম না। আমার ভাই বোনদের কোনো ইমেল আর পাইনি 60 ডেজের জন্য। মাঝে দিয়া তো অনেকদিন গেল, এখনো জুনের 26 তারিখ পাইছি। এরপরে ইউজুয়ালি তো এভরি 60 ডেজে পাওয়ার কথা, কিন্তু এখনো পাই নেই। কারণটা কি জানার জন্য। আর আমার ডকুমেন্ট কোয়ালিটি ছিল 2021 এর নভেম্বরে। জি, আহসান হাবিব। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যেমনটি বলছিলাম যে F4 ক্যাটাগরিতে এখন ফাইনাল অ্যাকশন ডেট হচ্ছে অগাস্ট 1, 2007 হিসেবে। তো ওনার এটা অলরেডি ডেট কারেন্ট হয়ে গিয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশে ইউএস এম্বাসি প্রায় 2 মাসের মতো তাদের অ্যাক্টিভিটিস সীমিত ছিল বা বন্ধ ছিল। ওই জন্য হয়তো বা অনেকেই, বিশেষ করে F4 ক্যাটাগরিতে অনেকেই ব্যাকলগটা একটু বেড়ে গেছে। সেক্ষেত্রে আপনি ইউএস এম্বাসির একটা ভিসা সাপোর্ট ইমেল আছে, সেই ইমেইলে আপনি ইমেল করে এটা ইনকোয়ারি করতে পারেন। এছাড়াও আপনার যে লোকাল কংগ্রেসম্যান আছে, সেই লোকাল কংগ্রেসম্যানের অফিসের সাথে আপনি যোগাযোগ করে তারাও কিন্তু আপনাকে হেল্প করতে পারে। আমরা অনেকে জানি না যে প্রত্যেকটি কংগ্রেসম্যানের অফিসে কিন্তু একটা ইমিগ্রেশন লিয়াজ অফিস থাকে, এবং তারা তাদের কনস্টিটিউয়েন্টের জন্য ইউএস এম্বাসি বা ইউএসএস এর সাথে অনেক সময় লিয়াজও করে থাকে। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের আলোচনা চলবে, একটি বিরতির সময় হয়ে গেছে। অনেক দর্শক সঙ্গে আছেন, চেষ্টা করবো সবার প্রশ্ন নেওয়ার। দর্শক সঙ্গেই থাকুন, নিচ্ছে ছোট্ট একটি বিরতি। If you're wondering, should I get my COVID shot? Think about other people.
Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছে টিভি অ্যানালাইসিসে। আজ আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলছি। আলোচনায় গুরুত্ব পাচ্ছে EB-1 এর মাধ্যমে আমেরিকায় কিভাবে স্থায়ী হবেন। অ্যাটর্নি আহসান হাবিব আমার সাথে অনলাইনে যুক্ত আছেন। দর্শক আপনারাও যুক্ত হতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, ফোন করতে পারেন। টিভিএন 24 আমাদের ফেসবুক পেজ লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও যুক্ত হতে পারেন, মতামত জানাতে পারেন, আলোচনা সংক্রান্ত যে কোনো প্রশ্ন করতে পারেন। আরও একজন দর্শক আছেন আমাদের সঙ্গে যুক্ত, টেলিফোনটি নিব। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্ন করুন। আমি T1 ভিসা। তো আমার গত 3 বছর যাওয়ার পরে আমি মে মাসের 24 তারিখে গ্রিন কার্ড অ্যাপ্লাই করছি। তো এখন পর্যন্ত কোনো খবর, এটা কতদিন টাইম নেই বলতে পারেন দয়া করে? আপনি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছেন? T1 টি ভিসা। ভিসা, ওকে। জি, তো টি হচ্ছে একটা নন ইমিগ্রেন্ট। টি হচ্ছে একটা নন ইমিগ্রেন্ট ভিসা, যারা হিউম্যান ট্রাফিকিং এর শিকার মূলত এটা অ্যাপ্লাই করে থাকেন। টি ভিসার প্রসেসিং টাইমটা হচ্ছে এভারেজ 2 থেকে 3 বছর সময় লাগে। আর মাঝখানে কোনো রিকোয়েস্ট ফর এভিডেন্স বা কোনো এভিডেন্সের জন্য অনুরোধ তারা পাঠাতে পারেন। আপনার অ্যাটর্নির সাথে আপনার যোগাযোগ রাখতে হবে। তারা কোনো রিকোয়েস্ট ফর এভিডেন্স পাঠায়, সেটা অ্যান্সার দিতে হবে। এভারেজ টার্নারাউন্ড টাইম হচ্ছে 2 থেকে 3 বছর। জি, আরো একজন টেলিফোন নিব। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মেরুদন্ত বলছি, আমার নাম ওয়াহেদ। আমি 2007-এ আমার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করেছিলাম। এটা প্রায়োরিটি ডেটটা হচ্ছে এপ্রিল 2, 2007। তো বাকিতে আমার এক ভাই অবশ্য অলরেডি চলে আসছে, আরো 3টা বোন রয়ে গেছে। তো একটা বোনের খালি 60 ডেজের খালি লেটার আমার দিতেছে, কদিন পরগুলো ইমেল করতেছে 60 ডেজ। আর 2টা বোন এখন পর্যন্ত কোনো ধরনের কিছু বলেও নাই, কোনো ইমেলও পাচ্ছি না। ওদের আপনার সাপোর্ট দিয়েছিলাম 2021-এ। তো এই বিষয়ে একটু ওনার কাছে জানতে চাচ্ছিলাম যে 60 ডেজের যে ডাটাটা, তার জন্য আমি কি করতে পারি। জি, আহসান হাবিব কি পরামর্শ দিবেন? ধন্যবাদ প্রশ্নের জন্য। জি, এরকম একটা প্রশ্ন আগে ছিল যে 60 ডেজ যে লেটারটি। তারপর আমি আগে যেমনটি বলছিলাম যে বাংলাদেশে যে ইউএস এম্বাসি, সেটা মোটামুটি জুলাই এবং আগস্ট মাস পর একটা কার্যক্রম তাদের বন্ধ ছিল বা সীমিত ছিল। তারা রিসেন্টলি ওটা রিজিউম করেছে। তো এই জন্য অনেকে 60 ডেজ লেটারটি পাননি। জেনারেলি 60 ডেজটা হচ্ছে যে তাদের এই জিনিসগুলো তাদের কিউতে আছে, দ্যাট মিনস ভিসা অ্যাভেলেবল আছে, কিন্তু এখনো পর্যন্ত তারা স্কেজুল করার জন্য তাদের এনাফ রিসোর্স নেই। এনি টাইম তারা ইন্টারভিউ ডেট পেয়ে যাবেন। আপনার যদি কোনো কনফিউশন থাকে, সেক্ষেত্রে আপনি ইউএস এম্বাসির একটা ভিসা সাপোর্ট ইমেল আছে, এটা ওদের ওয়েবসাইটে গেলে পাবেন। ঢাকা যে ইউএস এম্বাসি আছে, ভিসা সাপোর্ট ইমেলে আপনি একটা ইমেল করে আপনার স্ট্যাটাসটা জানতে পারেন। অ্যাট দ্য সেম টাইম লোকাল যদি কংগ্রেসম্যান সাথে আপনার যোগাযোগ থাকে, কংগ্রেসম্যানের অফিসে গিয়ে আপনি ওই জন্য তাদের অফিসের মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারেন বাংলাদেশে ঢাকা এম্বাসিতে। এছাড়া যদি আপনার কোনো মেডিকেল ইমার্জেন্সি বা অন্য কোনো ইমার্জেন্সি থাকে, আপনি এক্সপার্টাইট রিকোয়েস্টও করতে পারেন। ধন্যবাদ। জি, আরো একটু টেলিফোন নিব। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি, আমার মাদার ইন লর জন্য আমরা অ্যাপ্লাই করেছিলাম, বাট March 7th of this year we received an email from NBC saying that the case has been documentarily qualified. So, and then NBC Dhaka Embassy's সাথে কাজ করে they're going to give us an appointment date. However, it's been almost like 8 months since March, and we haven't heard anything from the embassy or anything. So what should we do? আহসান হাবিব। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তো জেনারেলি ডকুমেন্ট কোয়ালিফাইড হওয়ার 2 থেকে 3 মাসের মধ্যে যদি ইউএস সিটিজেন হয়, ধরে নিচ্ছি ইউএস সিটিজেন ওনার মায়ের জন্য অ্যাপ্লাই করেছেন, সেই 2 থেকে 3 মাসের মধ্যে ইন্টারভিউ স্কেজুল হওয়ার কথা। মার্চের পর থেকে যদি কোনো কিছু শোনা না যায়, ইটস ভেরি আনইউজুয়াল। ওনার উচিত হবে ইউএস এম্বাসির যে ভিসা সাপোর্ট ইমেল আছে, সেই ইমেলে একটা ইমেল করা যে এটা কেন কোনো মুভমেন্ট হচ্ছে না।
সেম টাইম উনি ওনার লোকাল কংগ্রেসম্যানের অফিসের সাথে যোগাযোগ করে স্ট্যাটাস বলতে পারেন। লোকাল কংগ্রেসম্যানের অফিস অনেক সময় হেল্প করে। তাছাড়া যদি ওনার কোনো ওনার মাদার ইন ল বা ওনার যে পিটিশনার ওনাদের কোনো মেডিকেল ইমার্জেন্সি বা কোনো মেডিকেল কন্ডিশন থাকে, এইসব এভিডেন্স দিয়ে তারা এক্সপার্টাইট রিকোয়েস্ট করতে পারেন। যদি এগুলোতে কোনো কাজ না হয় সেক্ষেত্রে ম্যান্ডামাস নামে একটা লসুট করা যায় ইউএস গভর্নমেন্টের বিরুদ্ধে। তারা আনইউজুয়ালি ডিলে করে কোনো কেসে কোনো কারণ ছাড়া ম্যান্ডামাস করেও কিন্তু অনেকেই ভিসা ইন্টারভিউ ডেট পাচ্ছেন। ধন্যবাদ। জি, আর একটি টেলিফোন নিব। দর্শক নাম বলে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, আমি কল তো দিয়েছিলাম যে আমার বোন দুইজন লাগে অ্যাপ্লাই করেছিলাম 2012 আর 2013। তারা ডিএনএ চাইছিল, ডিএনএ হয়ে গেছে 2022 সালে, এপ্রুভ হয়ে গেছে অলরেডি। তখন আমি অপেক্ষা করতেছি এখন কি কতদিন লাগবে আর। জি, আহসান হাবিব। জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তো F4 ক্যাটাগরিতে এখন প্রায়োরিটি ডেট হচ্ছে অগাস্ট 2007। দ্যাট মিনস যাদের অ্যাপ্লিকেশনটি বা যাদের পিটিশনটি 2007 আগস্টের 1 তারিখে বা তার আগে করা হয়েছিল, তাই এখন কেবলমাত্র ভিসা ইন্টারভিউর জন্য এলিজিবল হচ্ছেন। আর ডেট ফর ফাইলিং হচ্ছে এপ্রিল 2008। ওনারটা করা হয়েছে 2013 আমরা যদি শুনলাম। সেক্ষেত্রে ওনাকে আরো বেশ কয়েক বছর ওয়েট করতে হবে। কিন্তু যারা 2008 সালের মার্চের 1 তারিখে বা তার আগে করেছেন তাদেরকে এখন এনবিসি থেকে ডকুমেন্ট বা ভিসা ফি এগুলো দেওয়ার জন্য উইন্ডোজ ওপেন করা হচ্ছে। দ্যাট মিনস আপনাকে কমপক্ষে আরো 4-5 বছর ওয়েট করতে হবে শুধুমাত্র এনবিসি তে ডকুমেন্ট সাবমিট করার জন্য। ধন্যবাদ। জি, আরো একজন দর্শকের টেলিফোন নিব। দর্শক নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সাইমুর পারভেজ। আমি উডহাটেন থেকে বলছিলাম। আমার মেয়ে 2022 গত বছর জানুয়ারিতে ওর হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করেছে। তো এখনো কোনো পেপারস বা কোনো ইনফরমেশন পাইনি। এটা কতদিন লাগতে পারে? আমি এবং আমার মেয়ে দুজনেই গ্রিন কার্ড হোল্ডার। তো আমি জানতে চাচ্ছিলাম যে এটা এখনো প্রায় 1 বছর 7-8 মাস হয়ে গেল, এখনো কোনো ইনফরমেশন বা কিছু পাইনি। তো আমাকে কাইন্ডলি জানাবেন এটা কি কতদিন লাগতে পারে বা কি বিষয়টা এখানে হতে পারে। থ্যাংক ইউ। জি, আহসান হাবিব। জি, ওনাদের যে ক্যাটাগরিটি সেটা হচ্ছে যে স্পাউস অফ পার্মানেন্ট রেসিডেন্ট বা F2A ক্যাটাগরি। তো F2A ক্যাটাগরিতে এখন ফাইনাল অ্যাকশন ডেট হচ্ছে নভেম্বর 22, 2021। দ্যাট মিনস যারা 2021 সালের নভেম্বরের 22 তারিখের আগে ফাইল করেছেন বা ওই তারিখে ফাইল করেছেন তাদেরকে এখন ভিসা ইন্টারভিউ দেওয়া হচ্ছে। ডেট ফর ফাইলিং হচ্ছে কি ক্যাটাগরিতে জুলাই 15, 2024। তো সেই হিসেবে ওনাদের I-130 তো বাই দিস টাইম অ্যাপ্রুভ হয়ে যাওয়ার কথা। I-130 যদি অ্যাপ্রুভ হচ্ছে না, আমি বলবো আপনি USCIS এর কাস্টমার সার্ভিস নাম্বারে কল দিয়ে একটা ইনকোয়ারি করেন। তাছাড়া আপনি লোকাল ফিল্ড অফিসে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। যদি আপনাদের কোনো অনলাইন অ্যাকাউন্ট থাকে, অনলাইন অ্যাকাউন্টের মাধ্যমে আপনি তাদেরকে একটা ইমেল বা একটা মেসেজ পাঠাতে পারেন, তারা একটা রেসপন্স করবে প্রসেসিং ডিলে কেন হচ্ছে। ধন্যবাদ। জি, আরো একজন দর্শকের প্রশ্ন নিব। দর্শক কে আছেন সাথে? দর্শক সাথে কে আছেন? টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্নটি করতে হবে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাঙ্গুর সাইড থেকে রেজাল্ট করেন বলছি। আমার ওয়াইফ তার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করছিলেন 2008 সালের এপ্রিল মাসে। তো কোনো ওয়েলকাম লেটার এখনো পাইনি। একটা প্রশ্ন, আর একটা প্রশ্ন যে এটা কোনো ইনকোয়ারি করা যায় কিনা যে এনবিসি ওয়েলকাম লেটার ইস্যু করছেন কিনা এটাই। জি, আহসান হাবিব। জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। জি, এনবিসির পোর্টালে একটা পাবলিক ইনকোয়ারি ফর্ম আছে। আপনি যদি জাস্ট ন্যাশনাল ভিসা সেন্টার লিখে সার্চ দেন এবং পাবলিক ইনকোয়ারি ফর্ম লিখে সার্চ দেন, সেক্ষেত্রে আপনার পিটিশনারের নাম, পিটিশনারের ডেট অফ বার্থ, অনেক সময় বেনিফিশিয়ারি ডেট অফ বার্থ তারা চায় বা অ্যাপ্লিকেন্ট ডেট অফ বার্থ, রিসিপ্ট নাম্বার, এগুলো দিয়ে একটা ইমেল করা যায় ওদেরকে বা একটা মেসেজ পাঠানো যায়। মেসেজ পাঠালে তারা বলবে যে তাদের কাছে কি ওয়েলকাম লেটার পাঠানোর জন্য ইউএসএস থেকে জিনিসটা রেফার করা হয়েছে কিনা। যদি না করা হয়ে থাকে সেক্ষেত্রে কবে করা হতে পারে, সেক্ষেত্রে ইউএসএ ন্যাশনাল ভিসা সেন্টার কিন্তু উইদিন 2 উইকস একটা রেসপন্স দিয়ে থাকে। আমি আবার বলছি, ন্যাশনাল ভিসা সেন্টারে পাবলিক ইনকোয়ারি ফর্ম আছে, এটা আপনি নিজে করতে পারেন অথবা কোনো অ্যাটর্নির মাধ্যমে আপনি এটা
ইনকোয়ারি করতে পারেন। ধন্যবাদ। জি, আমরা আবারও EB1 এ প্রসঙ্গে ফিরে আসতে চাই। আহসান হাবিব, কেউ একজন অ্যাপ্লাই করেছেন EB1 এর জন্য, যদি তার অ্যাপ্লিকেশনটি ডিনাই হয় কিংবা প্রত্যাখ্যান হয়, সেই ক্ষেত্রে তিনি কি পুনরায় আবার করতে পারবেন কিনা? জি, EB1 এর কোনো নিউমেরিক লিমিট নেই। যদি আপনার এভিডেন্স অপ্রতুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আরো এডিশনাল এভিডেন্স দিয়ে আপনি আবার অ্যাপ্লাই করতে পারেন, এটা কোনো অসুবিধা হওয়ার কথা নেই। আর প্রসেস চলাকালীন কি তিনি আমেরিকায় অবস্থান করতে কিংবা কাজ করতে পারবেন কিনা? জি, আপনারা জানেন যে EB1 এটা হচ্ছে বলা হয় যে কনকারেন্ট ফাইলিং, দ্যাট মিন্স I-140, I-45 এবং ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশনটি একসাথে করা হয়। আর যদি ওয়ার্ক পারমিট ইস্যু হয়ে থাকে উনি অবশ্যই কাজ করতে পারবেন। যদি গ্রিন কার্ড ইস্যু সেক্ষেত্রে তো আনলিমিটেড কাজ করার সামর্থ্য থাকবে। জি জি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আহসান হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আমার দর্শকদেরকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। শুভরাত্রি। জি, শুভেচ্ছা জানাবো আমার পক্ষ থেকেও। টিবিএন অ্যানালাইসিস এই ছিল আজকের মতো। টিবিএন 24 এর সঙ্গেই থাকুন সব সময়। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।